Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্রিটিসিজমের T.s Eliot'ের দ্য ম্যাটাফিজিক্যাল পয়েন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রশ্নটি গুরুত্বপূর্ণ এই জন্য যে এই প্রশ্নটি পড়লে তোমরা একই সাথে সামারিটা পেয়ে যাবে এবং চ্যানেলে মেটাফিজিক্যাল পয়েন্ট চ্যাপ্টার থেকে আরেকটি কোয়েশ্চেন দেওয়া আছে। এই দুইটি কোয়েশ্চেন তোমরা ভালোভাবে পড়লে আশা করছি সামারি নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো প্রশ্নটি হচ্ছে হোয়াট ডিড T.s Eliot সেইজ অ্যাবাউট দ্য মেটাফিজিক্যাল পয়েন্ট, অর্থাৎ T.s Eliot তার মেটাফিজিক্যাল পয়েন্ট যে অ্যাসেটা লিখেছেন সেই অ্যাসেতে তিনি মেটাফিজিক্যাল কবি সম্পর্কে কী বলেছেন সেটাই এখন আমরা জানব। Eliot's essay The Metaphysical Poets is one of the most significant critical document of the modern age. ইলিয়টের দ্য মেটাফিজিক্যাল পয়েন্টটা ছিল মডার্ন যুগের জন্য একটা গুরুত্বপূর্ণ বা একটা অন্যরকম একটা সমালোচনামূলক একটা দলিল ছিল। It has brought about a revaluation and reassessment of interest in those poets who had been neglected for a considerable time. অর্থাৎ বলেছে এটা সেই সমস্ত কবিদের জন্য একটা পুনর্মূল্যায়ন ছিল, অর্থাৎ যারা কিনা নেগলেক্টেড ছিল, অর্থাৎ যাদের কোয়ালিটি নিয়ে ওইসব কবিদের কোয়ালিটি নিয়ে তেমন ধরনের কোনো রকমের প্রশ্ন কিংবা কোনো রকমের তাদেরকে সেই সম্মান দেওয়া হয়নি। তো সেসব কবিদেরকে নিয়ে মূলত তাদের কার্যক্রমকে মূল্যায়ন দিতে, অর্থাৎ পুনর্মূল্যায়ন দিতে এই অ্যাসেটা তিনি লিখেন বা দাঁড় করান। Eliot has thrown new light on the metaphysical poets and shown that they are neither quaint nor fantastic but great and mature poets. ইলিয়ট যেটা করেন যে মেটাফিজিক্যাল পয়েন্টদের উপর একটা আলো ফেলেন, অর্থাৎ তাদের দিকে একটু ফোকাস করেন এবং ফোকাস করার মাধ্যমে যেটা তিনি বলতে চান যে তারা হচ্ছে যে খুব চমৎকার নয়, কিন্তু তারা মহান এবং পারফেক্ট, অর্থাৎ পরিণত ধরনের তারা কবি। অর্থাৎ তাদের মধ্যে তাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটিগুলো অতটাও চমৎকার নয়। চমৎকার বলতে বুঝিয়েছে যে অতটাও এটা ইন্টারেস্টিং নয়, এই জন্য যে মেটাফিজিক্যাল কবিরা যে লেখনীগুলো তাদের ছিল বা তাদের লেখাতে যে বৈশিষ্ট্য ছিল সেগুলো হচ্ছে এলিজাবেথিয়ান যুগের রাইটারদের মধ্যেও ছিল, ড্রামাটিস্টদের মধ্যেও ছিল। তো এখন ওই ড্রামাটিস্ট বা রাইটারদের যে বৈশিষ্ট্য তারা এটাকে কী করেছেন, জাস্ট একটু রিপেয়ার করে কিংবা হচ্ছে ওই বৈশিষ্ট্যগুলোকে আরেকটু এডিট করে তারা লিখতেন, কারা মেটাফিজিক্যাল পয়েন্টরা। তো সেজন্য বলা হয়েছে যে তাদের কার্যক্রমগুলো অতটা ফ্যান্টাস্টিক নয়, অর্থাৎ অতটা হওয়ার কিছু নেই তাদের কার্যক্রমে, বাট তারা হচ্ছে গ্রেট এবং ম্যাচিওর পয়েন্ট। They do not represent a degradation from the mainstream of English poetry but rather a continuation of it. এখানে বলা হয়েছে যে তারা ইংরেজি কবিতার যে মূল ধারা সেই মূল ধারাকে, অর্থাৎ মেটাফিজিক্যাল কবিরা ইংরেজি যে ধারা ছিল সেই ধারা যে মূল ধারা ছিল সেই মূল ধারাকে তারা কি করেন, এটাকে তারা বৈপরীত্য ভাব, অর্থাৎ তারা একটা বিমুখতার সুরেটাকে কি করে প্রতিনিধিত্ব করেন না, অর্থাৎ তারা এটাকে সাপোর্ট করেন এবং সাপোর্ট করে কি করছেন, তারা সেই ধারাবাহিকতা মেনটেন করেই তারা নিজেরা লিখতেন। তারা এমন কোনো বৈশিষ্ট্য ধারণ করে তারা লিখতেন না যেই বৈশিষ্ট্য ইংরেজি কবিতা লেখার যে মূল ধারাগুলো রয়েছে সেগুলোর বিপরীত। এখানে ওটাই বলা হয়েছে। It is in this essay that Eliot has used for the first time the phrases dissociation of sensibility and unification of sensibility, phrases which have acquired worldwide currency and which ever since have had a far-reaching impact on literary criticism. এখানে বলেছে যে এই প্রবন্ধতে ইলিয়ট প্রথমবারের মতোই দুইটা ফ্রেজ ইউজ করেছেন। সেই দুইটা ফ্রেজ কি, সেটা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এবং ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। এই দুইটা ফ্রেজ তিনি তুলে ধরেছেন এবং এই দুইটা ফ্রেজ তুলে ধরার মাধ্যমে তিনি মূলত যেটা করেছেন যে বিশ্বব্যাপী তিনি যেই কবিতার যে একটা মেটাফিজিক্যাল কবিদের যে একটা সুদূর প্রসারী চিন্তাভাবনা কিংবা এই যে ইউনিটি থাকে তাদের লেখালেখির মধ্যে বা কোন কবিতার মধ্যে ডিসোসিয়েশনটা থাকে, ইউনিটির যে ডিসোসিয়েশনটা থাকে কিংবা সেন্সিবিলিটির যে ডিসোসিয়েশনটা থাকে, এই ম্যাটারগুলো তিনি কী করেন এই প্রবন্ধের মাধ্যমে মূলত কি তুলে ধরেন। অর্থাৎ এই প্রবন্ধের মাধ্যমে দুইটা ফ্রেজ ইউজ করে মূলত সম্পূর্ণ মেটাফিজিক্যাল কবিদের সম্পূর্ণ যেই বৈশিষ্ট্য বা যে ভাবধারা সেটাকে তিনি এক্সাম্পল হিসেবে তুলে ধরেন। Eliot examines one by one with suitable illustration the characteristics which are generally considered metaphysical. অর্থাৎ ইলিয়ট একের পর এক যে দৃষ্টান্তগুলো তুলে ধরেন এবং
তিনি যে বৈশিষ্ট্যগুলো তিনি কি করেন, পরীক্ষা করেন, সেই বৈশিষ্ট্যগুলো কি কাদের ছিল, মেটাফিজিক্যাল। অর্থাৎ আমি একটু ক্লিয়ার করে বলি, মেটাফিজিক্যাল কবিতার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলোকে তিনি কি করতেন, একের পর একটা পরীক্ষা করতেন, এবং পরীক্ষার মাধ্যমে তিনি একটা কি করতেন, পরীক্ষার মাধ্যমে তিনি হচ্ছে তার একটা মতবাদ তুলে ধরতেন। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যেহেতু আলাদা, অন্য কোনো কবিরা এই বৈশিষ্ট্য মতো লেখেননি, অর্থাৎ ধারা তো সেম রাখতেন, স্ট্রাকচার সেম থাকতো, বাট এই ধারাটা একটু ডিফারেন্ট ছিল। তো এইভাবে তিনি কি করতেন, একের পর এক মেটাফিজিক্যাল কবিদের বৈশিষ্ট্যগুলো নিয়ে রিসার্চ করেন এবং রিডারদের সামনে এগুলো তুলে ধরেন। ফার্স্ট দেয়ার ইজ দ্য এলাবোরেশন অফ এ সিমিলি টু দ্য ফার্দারেস্ট পসিবল content to be met with frequently in the poetry of Donne and Cowley. তো এই যে বললেন যে বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য কি প্রথমত আমরা দেখতে পাই, সেই বৈশিষ্ট্য হচ্ছে সিমিলি। আমরা জানি যে মেটাফিজিক্যাল কবিদের মধ্যে সিমিলির ব্যবহারটা ব্যাপক ছিল। তো এখানে ওটাই বলেছে যে ডান এবং কাউলের লেখনীতে যে জিনিসটা খুব বেশি পাওয়া যায় সেটা হচ্ছে কি সিমিলির ব্যবহার। Secondly, there is the device of the development of an image by rapid association of thought requiring considerable agility on the part of the reader, that is a technique of compression. দ্বিতীয়ত যেটা বলেছেন যে প্রথমত আমরা জেনেছি যে সিমিলির ব্যবহার, দ্বিতীয়ত হচ্ছে যে ইমাজিনেশন। তারা এমন এমন ইমাজিনেশন ব্যবহার করে যেটা কি করতে পারে, রিডার্স এবং যে রাইটার, যে পয়েট বা যে স্পিকার থাকবে তার মধ্যে একটা সংযোগ সৃষ্টি করে ফেলতে পারে, এবং দুইটা আলাদা আলাদা ম্যাটারের মধ্যে তারা যে সংযোগটা করে, অর্থাৎ তারা কি করে, দুইটা ডিসিমিলার ম্যাটারের মধ্যে কি করে একটা সংযোগ সৃষ্টি করে। যেমন হচ্ছে কম্পাসের কাঁটার সাথে কোনো পার্সনের তুলনা করা, বিলভডের তুলনা করা, এই যে ম্যাটারগুলো, এগুলোই বলেছে যে ইমাজিনেশনে যে তাদের যে ব্যবহারটা, সেই ব্যবহারটার দ্বারা হচ্ছে কি তাদের যেমন একটা বিস্তৃতি লাভ করেছে বুদ্ধিমত্তা যেই জিনিসটা, পাশাপাশি হচ্ছে কি রিডার্সদের মধ্যে আমরা সেই জিনিসটা দেখতে পাই যে তারাও কি আস্তে আস্তে সেই জিনিসটা ভাবতে পারে, কিংবা রিডার্সরাও ভাবতে শুরু করে। Thirdly, the metaphysicals produce their effects by sudden contrast. তৃতীয়ত যেটা দেখতে পাই যে মেটাফিজিক্যাল কবিরা যেই তাদের যে একটা বৈপরীত্য, তাদের লেখার যে একটা আলাদা বৈশিষ্ট্য, সেটা দ্বারা তারা একটা নিজেদের একটা কি প্রভাব সৃষ্টি করে, কিংবা নিজেদের একটা আলাদা নামে সৃষ্টি করে। Thus in the line a bracelet of bright hair about the bone, the most powerful effect is produced by sudden contrast of the association of bright hair and bone. এই জিনিসটা ক্লিয়ার হয়ে বুঝলে আশা করছি তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে বলেছে যে জন ডানের একটা কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে, সেখানে এরকম ছিল যে একটা বৃদ্ধ মহিলার হাতের উপরে হচ্ছে কি একটা তার সাদা চুল পড়ে আছে। তো ওটা দিয়ে তিনি যেটা বুঝাতে চেয়েছেন, তার কাছে মনে হয়েছে কি যেন একটা ব্রাইট হেয়ার কি হচ্ছে, একটা ব্রাইট হেয়ার একটা বোনের উপর যখন পড়ে, তার কাছে মনে হচ্ছে যেন সেটা একটা ব্রেসলেটের মতো। তো আমরা কখনোই এই জিনিসটা কল্পনা করতে পারি না, অর্থাৎ কখনোই দুইটা ডিসিমিলার ম্যাটারের মধ্যে আমরা কখনো সংযোগ করতে পারতাম না রিডার্সরা। যেমন ব্রাইট হেয়ার এবং বোনের মধ্যে যে এতটা পরিমাণ একটা কি বলে একটা ভালো সম্পর্ক ছিল, সেটা আমরা কখনো বুঝতে পারিনি, কিন্তু মেটাফিজিক্যাল কবিদের মধ্যে আমরা কি সেটা দেখতে পাই। অর্থাৎ মেটাফিজিক্যাল কবিদের মধ্যে এই ভাবধারাটা খুব সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলতে পারে। তো এই জিনিসটা এখানে ক্লিয়ার করতে চেয়েছে। But such telescoping of images and contrast of association are not characteristics of the poetry of Donne only. এখন এই যে টেলিস্কোপিং অফ ইমেজেস, এটা আবার কি? টেলিস্কোপ দ্বারা আমরা কী হয় যে দূরের কোনো জিনিসকে আমরা খুব কাছে খুব স্পষ্টভাবে কি করি, দেখতে পাই। এখানে বলেছে যে এই যে ব্রাইট হেয়ার এবং বোনের মধ্যে যে একটা সম্পর্ক, সেটা কিন্তু কখনই আমরা অন্যান্য কবিরা কিন্তু দেখতে পাননি, কিন্তু জন ডান এটা দেখেছেন। তো এটাই বলেছে যে এই টেলিস্কোপিং অফ ইমেজেস, এই যে ম্যাটারটা, যে সূক্ষ্ম ম্যাটারকেও তুলে ধরা কিংবা সূক্ষ্ম ম্যাটারের মধ্যেও একটা সম্পর্ক বা একটা সংযোগ পাওয়া, এটা শুধুমাত্র যে ডান করেছেন সেটা নয়। ইট অলসো ক্যারেক্টারাইজ এলিজাবেথিয়ান ড্রামাটিস্ট লাইক শেক্সপিয়ার, ওয়েবস্টার, টার্নিয়র অ্যান্ড মিডলটন। তো এখানে যেটা বলেছে যে
শুধুমাত্র যে তাদের মধ্যে আছে ওটা নয়, শেক্সপিয়ার, ওয়েবস্টার, টর্নিওর এবং মিডলটনের মতো যেই এলিজাবেথিয়ান যেসব নাট্যকাররা ছিল, ড্রামাটিস্টরা ছিল, তাদের মধ্যে আমরা মানে এই বৈশিষ্ট্য, সেম বৈশিষ্ট্য তাদের মধ্যে আমরা খুঁজে পাই। This suggests that Dan Cowley and others belong to the Elizabethan tradition, not to any school. সো এই দিক থেকে আমরা এটা বলতে পারি যে ডান কাউলে দেন হচ্ছে যে আদার যেই সব কবিরা ছিল তাদের কন্টেম্পোরারি টাইমে, মার্ভেল, তো এই কবিরা কি ওনারা হচ্ছেন অন্য কোনো আলাদা কোনো স্কুল থেকে আসেননি, কিংবা তাদের আলাদা কোনো যুগ থেকে আসেনি, তারা এলিজাবেথিয়ান যে ট্র্যাডিশনটা ছিল সেখান থেকেই তারা এসেছেন, ওই বৈশিষ্ট্যগুলোকে তারা নিজেদের মতো ধারণ করিয়ে এসেছেন। The dominant characteristics of Dan's poetry are also the characteristics of the great Elizabethans. ডানের কবিতার যে একটা বৈশিষ্ট্য ছিল, সেই প্রভাবশালী বৈশিষ্ট্যগুলো ছিল, সেই প্রভাবশালী বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি এলিজাবেথিয়ান যুগের বৈশিষ্ট্যের সাথে কি অনেকটাই মিলে যায়। সো এটা বলা যেতে পারে যে এই বৈশিষ্ট্যগুলো এলিজাবেথিয়ান যুগের কবিদেরও বৈশিষ্ট্য কিংবা ড্রামাটিস্টদেরও বৈশিষ্ট্য। Eliot then takes up Dr. Johnson's famous definition of metaphysical poetry, in which a great doctor has tried to define this poetry by its faults. ইলিয়ট দেন হচ্ছে যেটা করেন যে ডক্টর জনসনের যে একটা ফেমাস ডেফিনেশন ছিল, যেটা তিনি কি করেছেন মেটাফিজিক্যাল পয়েন্টদেরকে নিয়ে দিয়েছিলেন, তো সেখানে যেটা হয় যে কি সেখানে তিনি হচ্ছে মেটাফিজিক্যাল কবিদের যে ডেফিনেশন দিতে তিনি হচ্ছে চেষ্টা করেছেন, বাট সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন দোষটাকে, বাট তিনি ঠিকভাবে কি করতে পারেননি, সংজ্ঞায়িত করতে পারেননি। অর্থাৎ আমরা দেখি যে লাইফ অফ কাউলের মধ্যে মূলত ডক্টর জনসন যেটা করেছেন যে মেটাফিজিক্যাল কবিদের বিরুদ্ধে কথা বলেছেন, কিছু কথা পক্ষেও বলেছেন, কিছু কথা বিপক্ষেও বলেছেন। তো এখানে ওটাই বলেছে যে তিনি কিছু যুক্তি যে দাঁড় করিয়েছেন সেটা হচ্ছে তিনি ভালোভাবে দাঁড় করাতে পারেননি। ডক্টর জনসন ইন হিজ Life of Cowley points that in the metaphysical poetry, the most heterogeneous ideas are yoked by violence together. Dr. Johnson, the Life of Cowley যেটা বলেছেন that the most heterogeneous ideas are yoked by violence together. অর্থাৎ যেই ভিন্নধর্মী যেই ধারণাগুলো রয়েছে সেগুলো কি এখানে বলছে যে জোর করে জোড়া লাগানো হয়েছে। তিনি মেটাফিজিক্যাল কবি সম্পর্কে একটা কমেন্টই করেছেন, ভিন্নধর্মী ধারণাগুলো যেমন হচ্ছে গোলার্ধর সাথে দুইটা হেমিস্ফিয়ারের সাথে কোনো মানুষের তুলনা করা, যে ভিন্নধর্মী ধারণাগুলোকে জোর করে মূলত মেটাফিজিক্যাল কবিরা একত্রিত করেছেন, এখানে কোনো রকম লজিক নেই, এটা বলেছিলেন ডক্টর জনসন। বাট ইলিয়ট সেজ দ্যাট bringing together heterogeneous ideas and compelling them unity by the operation of the poet's mind is universal in poetry. কিন্তু ইলিয়ট বলেছেন তারা কোনো কিছু জোর করে লাগাননি, তারা হচ্ছে কি দুইটা গোলার্ধের সাথে যে মানুষের তুলনা হতে পারে সেটা তারা ভেবেছেন, নিজেদের মধ্যে এটাকে ধারণ করেছেন, ধারণ করার পর কল্পনা শক্তি ব্যবহার করে তারা লিখেছেন, এবং এটাই হচ্ছে কি একটা পারফেক্ট কবির যেমন বৈশিষ্ট্য, পাশাপাশি একটা চিরন্তন বা একটা পারফেক্ট কবিতারও বৈশিষ্ট্য। সো এখানে কোনো রকম এটাকে ভুল ধরা যাবে না। এটাই বলেছেন কি ইলিয়ট, কাকে বলেছেন? ডক্টর জনসনকে। Such unity is present even in the poetry of Johnson himself, the vanity of human wishes. অর্থাৎ বলেছে যে এই যে ইউনিটিটা, তিনি যদিও এটার কি দোষ ধরেছেন, বাট এই ইউনিটিটা আমরা জনসনের যে একটা রাইটিং সেটার মধ্যে কি পাই, যেমন দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, এটার মধ্যে আমরা তার এই কবিতাটার মধ্যে, ডক্টর জনসনের কবিতার মধ্যে আমরা সেটা কি পাই, সেই ইউনিটিটা, বাট তিনি দেখা যাচ্ছে যে সেটা তিনি দোষ ধরেছেন। দ্য ফোর্স অফ ডক্টর জনসনস রিমার্ক লাইন ইন দ্য ফ্যাক্ট দ্যাট ইন হিজ ভিউ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস কুড অনলি ইউকড বাই ভায়োলেন্স ডিসিমিলার আইডিয়াস। বলেছে যে তিনি একটা বিষয় নিয়ে খুব বেশি ফোর্স করেছেন, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল কবিরা দুইটা ডিসিমিলার ম্যাটারকে জোর করে কি করে, একত্রিত করে জোড়া লাগায়। দে কুড নট ইউনাইট দ্যাম ফর ফিউজ দ্যাম ইন্টু এ সিঙ্গেল হোল। বলেছে তারা এই জিনিসটা একত্রিত করতে পারেননি এবং এটার পূর্ণাঙ্গ একটা পরিণতিও তারা দিতে পারেননি, এটা হচ্ছে কি ডক্টর জনসন বলেছেন। A number of poets of this school have eminently succeeded in uniting heterogeneous ideas. Eliot quotes from Harvard, Cowley, Bishop King, and other poets in support of his contention. আচ্ছা, এখানে যেটা বলেছে যে মেটাফিজিক্যাল যে কবিরা ছিল, যে এই স্কুলে যেসব কবিরা ছিল, সেই কবিদের কি ভিন্নধর্মী যে ধারণা সেটাকে একত্রিত করতে তারা বিশেষভাবে সফল হয়েছিল, যারা তাদের মধ্যে ছিল এলিয়ট ছিল,
হার্ভার্ড ছিল, কাউলে ছিল, বিশপ কিং ছিল এবং যে অন্যান্য কবি তারাও ছিল, এবং তাদের মধ্যে কি তারা সবাই মিলে কি হচ্ছে একটা বিতর্কের সৃষ্টি হয় এখানে, এবং সেই বিতর্কের মধ্যে কি তারা একটা বিতর্কের যে একটা সমর্থন করতেন, সেই সমর্থনে তারা একটা উদ্ধৃতি এখানে প্রকাশ করেন। Therefore, he concludes that metaphysical poetry cannot be differentiated from other poetry by Dr. Johnson's definition. দেন হচ্ছে তারা উপসংহারে যেটা বলেছেন যে ডক্টর জনসনের সংজ্ঞা অনুসারে মেটাফিজিক্যাল কবিতাকে কি অন্য কবিতা থেকে আলাদা করা যায় না। অর্থাৎ তার কাছে মনে হচ্ছে যে সেম কবিতাই, শুধু মেটাফিজিক্যাল কবিরা কী করতেন, তাদের বুদ্ধিমত্তা, তাদের যে ইন্টেলেকচুয়ালিটি কিংবা হচ্ছে তাদের যেই উইট কনসিট, এই যে ম্যাটারগুলো তারা এগুলোকে কী করতে চান, রিডারদের সামনে জাহির করতে চেয়েছেন, অর্থাৎ নিজেদের যে কোয়ালিটিগুলো এগুলোই প্রেজেন্ট করেছেন। এখানে ওরকম ধরনের কোনো তিনি এক্সট্রা কিছু তিনি পাননি। দ্য ফল্ট হুইচ ডক্টর জনসন পয়েন্টস আউট is not there and the unity of heterogeneous ideas is common to all poetry. এখানে বলেছেন ডক্টর জনসন যেই দোষটি এখানে ধরেছেন সেটাকে দোষ বলা যাবে না। কেন? কারণ এই যে ভিন্ন ধর্মী ধারণাগুলোকে একত্রিত করা, এই আইডিয়াটা কিন্তু সকল একটা কবিতার ক্ষেত্রে সেম, এটা একটা কমন ম্যাটার। সো এটাকে তোমার দোষ ধরার কিছু নেই। এটাই বলেছেন কি T.s Eliot বলেছেন ডক্টর জনসনকে। The great Elizabethans and early Jacobians had a developed unified sensibility which is expressed in their poetry. বলেছে যে গ্রেট এলিজাবেথিয়ান এবং প্রথম দিকের যে জ্যাকোবিয়ানরা ছিল, সেই জ্যাকোবিয়ানদের মধ্যে যে একটা বিকশিত যে একটা ইউনিটি, সেই ইউনিটিটা আমরা কি দেখতে পাই তখন। অর্থাৎ তাদের মধ্যে যে ইউনিটি অফ সেন্সিবিলিটির ম্যাটারটা আমরা তখন দেখতে পাই সেই কবিদের মধ্যে বা ড্রামাটিস্টদের মধ্যে, এবং তাদের কবিতার বৈশিষ্ট্যের মাধ্যমে সেই জিনিসটা প্রকাশ পায়। সেই সেন্সিবিলিটির যে একটা ইউনিটি সেটা আমরা দেখতে পাই। Eliot gives concrete illustration to show that such unification of sensibility, such fusion of thought and feeling is to be found in the poetry of Donne and other metaphysical poets, but it is lacking in the poetry of Tennyson, Browning and the romantic poets. এখন আবার ইলিয়ট যেটা বলতে চেয়েছেন যে এই যে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটির ম্যাটারটা, এটাতে কী হয় আমরা জানি যে একটা চিন্তা, তারপর হচ্ছে অনুভূতি, এই ম্যাটারগুলোর, তারপর হচ্ছে কনসিট, উইট, এই ম্যাটারগুলোর একটা সংমিশ্রণ, এটাই হচ্ছে কি ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। তো এই সংমিশ্রণটা যেটা হয়, যে এই সংমিশ্রণটা হচ্ছে আমরা মেটাফিজিক্যাল কবি বা ডান এবং তার সমসাময়িক লেখকদের মধ্যে পাই, কিন্তু আমরা কাদের মধ্যে পাই না? ট্যানিসন, ব্রাউনিং, এই যে এই যে রোমান্টিক পোয়েটস যারা ছিল তাদের মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাই না। তো এখানে ওই জিনিসটাই বলা হয়েছে যে রোমান্টিক কবিদের মধ্যে এই ল্যাকিংসটা লক্ষ্য করা যায়, যে তাদের মধ্যে ইউনিফিকেশনটা নাই, শুধুমাত্র তারা নিজেদের ইমাজিনেশনের ভাবধারাগুলোকেই তুলে ধরেছেন পাঠকদের সামনে। Thus Eliot has proved in his essay The Metaphysical Poets that poets like Donne, Cowley, Marvell and few others called the metaphysical poets has carried the earlier Elizabethan tradition to a new dimension and thus has enriched English poetry. সর্বশেষ যেটা বলা যেতে পারে যে কি মেটাফিজিক্যাল প্রবন্ধে ইলিয়ট যেটা বলেছেন যে কি ডান, কাউলে, মার্ভেল এবং যে আদার কবিরা ছিল তারা হচ্ছে কি তারা শুধুমাত্র যে তারা নিজেদের কোনো নতুন বৈশিষ্ট্যকে তুলে ধরেননি, এখানে তারা হচ্ছে এলিজাবেথিয়ান যে ঐতিহ্য ছিল বা এলিজাবেথিয়ান যুগে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোকে তারা নিউ ডাইমেনশনে এনে নিজেদের মতো করে এটাকে করেছেন, প্রকাশ করেছেন। এবং এভাবে করতে করতে যেটা হয়েছে যে কি একটা সময় ইংলিশ যে পোয়েট্রি সেটা একটা সমৃদ্ধশালী একটা রূপ ধারণ করে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।